নমস্কার, সুপ্রভাত সকলকে। মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিফিকেশান বেরিয়েছে, যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাই প্রথমেই একটি কথা সকলকে বলবো, একটি ভিডিও, বেশি ভিডিও দেখতে হবে না, একটি ভিডিও দেখো, সম্পূর্ণ দেখো, তোমার যত ডাউট আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। চলো শুরু করা যাক। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে এটার যে নোটিশ নাম্বার সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 05/2024, ঠিক আছে, অর্থাৎ 5/2024। এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। দেখো এখানটা লেখা আছে গ্র্যাজুয়েট লেভেল রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যাকে আমরা এনটিপিসি বলছি। সেই এনটিপিসির এটা গ্র্যাজুয়েট পর্যায়। এর পরবর্তী ভিডিওতে আমরা এইচএস অর্থাৎ 10+2 যে পর্যায়ে রয়েছে সেই পর্যায় নিয়ে কথা বলবো। ওটার নোটিশ নাম্বার কিন্তু 5 থাকবে না, ওটা 6/2024 হবে। ঠিক আছে, চলো আমরা বিশ্লেষণ পর্বে এগিয়ে যাই। প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে যে এটা শুরু হয়েছে, ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 14/9/2024, ঠিক আছে, অর্থাৎ সেপ্টেম্বর মাস চলছে। এটা সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপটা চলবে কতদিন পর্যন্ত? 13/10/2024 পর্যন্ত, ঠিক আছে। অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ চলবে। 5টা পোস্টের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। একদম ঠিক শুনেছো, 5টা পোস্টের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। অনেকের মধ্যেই একটা সন্দেহ কাজ করছিল যে আমি কটা পোস্ট অ্যাপ্লাই করতে পারবো, বা আলাদা আলাদা পোস্টের জন্য আমার আলাদা আলাদা ফিজ লাগবে কিনা ইত্যাদি ইত্যাদি। তো তাদের জন্য বলি, তোমরা চুজ করবে 1 2 3 4 4 3 2 1 এইভাবে 1 থেকে 5 পর্যন্ত যে 5টা পোস্ট আছে সেই 5টা পোস্টকে তোমরা সাজিয়ে ফেলবে একটা ফিজের আন্ডারে। আর এর জন্য আলাদা কোনো ফিজ পেমেন্ট করতে হবে না অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। তো কী কী পোস্ট আছে একবার বলে দিই, চলো দেখে নিই। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। স্টেশন মাস্টার আছে, গুডস ট্রেন ম্যানেজার যাকে গুডস গার্ড বলা হয় মূলত, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। একটা প্রসঙ্গে এই কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে কটা পদ আছে, 5টা পদ, তার মধ্যে স্টেশন মাস্টারটা বাদ দিয়ে বাকি যে পদগুলো আছে তার মধ্যে সব কটা পদেই কিন্তু এর আগের যে এনটিপিসির পরীক্ষাগুলো হয়েছিল সেখানে একটা মার্জনেজ এসছে। হ্যাঁ, অর্থাৎ 2টো বা 3টে করে পদকে এক জায়গায় করে নতুন করে এই ধরনের পদগুলোকে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী যেটা আমাদের বিচার্য বিষয়। আচ্ছা দেখো, এই যে 5টা পদের কথা বললাম, সেই 5টা পদের ইনিশিয়াল পে যে স্কেল সেটা দেওয়া রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে এবং হচ্ছে কি ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা দেখলেই বুঝতে পারছো 8113টা মতো ভ্যাকেন্সি আছে সর্বমোট, যার মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে হচ্ছে কি গুডস ট্রেন ম্যানেজার, যেটা গুডস গার্ড বলছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে 3144টা মতো, ঠিক আছে। তারপরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টা পোস্ট। তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট মানে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে 1507টা পোস্ট। এইভাবে 5টা হচ্ছে কি পোস্টের বিভাজন রয়েছে। এখানে একটা কথা বলে দিই, এই যে লেভেল ইন 7 সিপিসি এই জায়গাটা একটু খেয়াল করবে। এটা যখন এইচএসের পর্যায়ে আমরা আলোচনা করব তখনও আমরা ওটা 3 বা 2 করে পাবো। এখানে কিন্তু 6 আর 5 বলতে কি খেয়াল করবে, এটা স্যালারিগত দিক, ঠিক আছে। 1 এবং 2 অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এইটা এবং স্টেশন মাস্টার এই দুটো হচ্ছে স্যালারি একটু বেশি, সেই জন্য এর যে সিস্টেমটা 7 সিপিসি সেটাতে 6 স্ট্যান্ডার্ড করা হয়। আর গুডস ট্রেন ম্যানেজার বলো, জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বলো, সিনিয়র ক্লার্ক বলো, যাই বলো না কেন, সেগুলো বাকি যে 3টে পদ রয়েছে সেগুলো সব 5 স্ট্যান্ডার্ড ধরা হয় সেগুলোকে। এবং তার যে ইনিশিয়াল পে সেগুলো দেখো 29,200 করে শুরু হচ্ছে। এর সাথে আরও এইচআরএ তোমার হচ্ছে মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে ট্রাভেলিং অ্যালাউন্স, যেমন গুডস ট্রেন ম্যানেজারের প্রচুর ট্রাভেলিং অ্যালাউন্স পাওয়া যায়। হ্যাঁ, এই যে স্যালারি দেখছো 29,200, এটা প্রচুর বাড়ে আর কি, ঠিক আছে। খাটনিও সেরকম, যাই হোক সেই কথাগুলো বলবো পরবর্তীতে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ভাইটাল একটা পর্ব। হ্যাঁ, মেডিকেল স্ট্যান্ডার্ডে B2 A2 C2 এই যেগুলো দেখছো এর মধ্যে শুধু 2টো পর্যায় আছে, একটা হচ্ছে স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার, এদের A2 লাগবে। মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী দেখা হয়, প্রায় 10 রকম টেস্ট করানো হয় এবং তার সাথে চোখের একটা বড় পর্ব থাকে। এই পর্বটা কিন্তু চোখের পর্বকে হিসেবে ধরা হচ্ছে মূলত,
ঠিক আছে। B2 কি, B2 A2 এবং হচ্ছে C2। A2 লাগবে শুধু দুটোতে, স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার। আর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে শুধুমাত্র B2। বাকি যে দুটো পদ রয়েছে, টাইপিস্ট যে দুটো পদ, জুনিয়র অ্যাকাউন্ট এবং সিনিয়র ক্লার্ক, সেখানে কিন্তু C2 হলেই চলবে। তো তোমরা যদি মেডিকেল পর্বটা কেমন আছে সেটা জানতে চাও, তাহলে কমেন্টে তো হচ্ছে কি লিখো যে স্যার মেডিকেল পর্বটা জানতে চাইছি, তোমাদের জন্য মেডিকেল পর্বের একটা আলাদা ভিডিও আমি করে দেবো, কেমন? আর যাই হোক, এটা গেল এই পর্যায়ে। নেক্সট যেটা আমাদের আলোচ্য বিষয়, দেখো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে আরআরবি ওয়াইজ যে শর্ট লিস্ট করা হয় সেকেন্ড ফেজের জন্য, সেই সেকেন্ড ফেজে কিন্তু প্রায় 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়। ফার্স্ট তোমাদের CBT 1 হবে, তারপরে CBT 2 হবে। তো সেই CBT 2-তে কিন্তু প্রায় 15 গুণ ভ্যাকেন্সি যেটা আছে, বারবার বলছি ভ্যাকেন্সি যেটা আছে, সেই ভ্যাকেন্সির 15 গুণ, 15 টাইমস দ্য ভ্যাকেন্সি। অর্থাৎ আরআরবি ঠিক করবে যে আমার যে ভ্যাকেন্সি রয়েছে, যদি সেটা পরবর্তীতে আরও বাড়ে তাহলে সেটা বাড়বে, তাকে 15 দিয়ে গুণ করে ওই প্যানেল ওয়াইজ তোমাকে ডাকা হবে। আচ্ছা, এবার এখানে পরীক্ষার পর্যায়ভুক্ত কি আছে চলো দেখা যাক। প্রথমেই যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে A2 B2 C2 যেটা বলছিলাম, এটা ভিশনের ব্যাপার, এটা ওই মেডিকেল স্ট্যান্ডার্ডে আমি আলোচনা করব, তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও। আচ্ছা, এরপরে হচ্ছে একটু এজটা বলে রাখি। প্রথমেই তো মাথায় ঘোরে যে আমি আদৌ পারবো কিনা, আমার বয়স হয়েছে কিনা বা বয়স পার হয়ে গেছে কিনা। সেটা হচ্ছে 18 থেকে 36, এজের জায়গাটা হচ্ছে 18 থেকে 36, এবং বোঝার সুবিধার্থে আপার লিমিট লোয়ার লিমিট করে দেওয়া আছে। তার মানে কি, ধরো তোমার জন্ম 1/1/2007, ভালো করে বুঝবে, তোমার জন্ম 1/1/2007 এর পরে হয়েছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কেন? কারণ তোমার বয়স হচ্ছে না, 18 বছর বয়স হচ্ছে না। নেক্সট, তোমার জন্ম যদি 2/1/1989-এরও আগে হয়ে থাকে, তাহলেও কিন্তু বাবা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমার বয়স 36 পার হয়ে গেছে। ঠিক আছে, তো এই বয়সের রেঞ্জটাকে এখানে কিন্তু হচ্ছে কি গ্র্যাজুয়েট পোস্টের জন্য 5 এবং 6 স্ট্যান্ডার্ডে, যেটা 5 এবং 6 স্ট্যান্ডার্ডে যেটা আমি একটু আগে বললাম, সেখানে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এবার বাকিদের যা ছাড়, আমি জেনারেলটা বললাম, SC ST OBC নিজেদের ছাড়টা জানো তোমরা, সেটা নিয়ে আমি কথা বলছি না। আচ্ছা, এরপরে আসি যে স্যার কত টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। দেখো, ফর্ম ফিল আপ করতে লাগবে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এক্সেপশনাল আছে, যাবো সেই জায়গাটাই বলছি। 500 টাকার মধ্যে তুমি কি হবে, 500 টাকা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে। যদি পরীক্ষায় বসো, কোন পরীক্ষা, CBT 1, CBT 2 তো তুমি CBT 1 যদি কোয়ালিফাই করো তবে CBT 2-তে তুমি ডাক পাবে। কিন্তু যদি এমন দেখা যায় যে তুমি CBT 1-এ বসলে পরীক্ষায়, তাহলে এই 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ফেরত আসবে। কিভাবে ফেরত আসবে? তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, ওখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার, ব্যাঙ্কিং নেম, এগুলো সাবমিট করতে হচ্ছে। তো তোমরা নিজেদের ব্যাংকের বইটা সাথে করে একটু নিয়ে যাবে, দেখে দেখে বলবে সাইবার ক্যাফের দাদা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এবার বিশেষ আকর্ষণ, যারা PWBD আছো, ট্রান্সজেন্ডার আছো, এক্স সার্ভিসম্যান আছো, ঠিক আছে, এই যে কমিউনিটি থেকে যারা বিলং করো আছো, SC ST, এবং সব থেকে বড় আকর্ষণ ফিমেল, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে, তারা কিন্তু মাত্র 250 টাকায় ফর্ম ফিল আপ করবে। শুধু এটুকু না, এই 250 টাকাটা, যে টাকাটা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করছো, সেই টাকাটা আবার পরীক্ষায় যদি তুমি বসো CBT 1-এ, তোমার কিন্তু ওই যে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে, সেখানে ফেরত চলে আসবে। তার মানে তোমার কিন্তু সোজা কথায়, মেয়েদের কথা বলছি মূলত, মেয়েদের কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করা উচিত। কেন করা উচিত? তার কারণ তারা কিন্তু টাকাটা একেবারে ফেরত পেয়ে যাবে যদি তারা পরীক্ষাতে বসে। তো এত সুবিধা করে দিয়েছে NTPC, কেমন? আচ্ছা, যাই হোক, এরকম সুবিধাগুলো NTPCর তরফ থেকে থাকে কম বেশি। চলো নেক্সট, আরও অনেক ফেসিলিটিস আছে, সেগুলো পরবর্তী পর্যায়ে বলবো। আপাতত যাতে তোমরা নির্দ্বিধায় ফর্মটা করতে পারো সেই বিষয়ে একটু আলোচনা করছি আর কি। আচ্ছা, নেক্সট যেটা কথা সেটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষায় কি থাকবে বা কি পরীক্ষা হবে। CBT 1 তো বুঝলাম কম্পিউটার বেসড টেস্ট, CBT 2ও বুঝলাম কম্পিউটার বেসড টেস্ট 2, একটা 1 একটা 2, তো আছে কি ওই 1 বা 2-তে? দেখো, CBT 1 এখানে সবাইকে যে পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষাটার সময়সীমা মাত্র 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। কি থাকবে সেখানে? 40টা থাকবে GA মানে জেনারেল অ্যাওয়ারনেস, আর কি থাকবে 30 নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে, আর কি থাকবে 30 নাম্বার থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, বা এটাকে তোমরা রিজনিং পর্যায়েও ধরতে পারো, GI যেটাকে বলছো, রিজনিং, ইন্ডাকটিভ, ডিডাকটিভ সমস্ত পর্যায়ে। তো 40 + 30 + 30 = 100, কোয়েশ্চেনও 100, পূর্ণ মানও 100। এরপরেই মাথায় আসে স্যার নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ আছে, দেখো এখানে লেখা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 3টে ভুল করলে 1 নাম্বার কাটা।
ঠিক আছে। নেগেটিভ কেমন হবে, যদি তুমি 3টে ভুল করে ফেলো, তোমার 100টা কোয়েশ্চেনে ধরো তুমি 3টে করে ভুল করেছো, ধরো 100টাই তুমি উত্তর করেছো, দিয়ে তোমার হয়তো আমি ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য 97টা তোমার ঠিক হয়েছে, তাহলে 3টে ভুল হলো, তাহলে তুমি পেলে কত, তুমি পেয়েছিলে 97, কিন্তু যেহেতু নেগেটিভ আছে তুমি পাবে কিন্তু 96। আমি একটা সহজ হিসাব বললাম, এবার যে যত পাবে সেটা সেই অনুযায়ী বিচার করে নেবে। তো এই হচ্ছে CBT 1 এর সিলেবাস কি দেখবে, এখানে নিচে সিলেবাস দেওয়া আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সিলেবাসটা এখানে ইংরাজিতে দেওয়া আছে, তো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা বাংলাতে ফর্ম ফিল আপটা করবে, তাই তো? পরীক্ষাটা তোমরা বাংলাতে দিতে যদি চাও বা অন্যান্য ভাষায় দিতে চাও, তো যারা বাংলাতে দিতে চাইছো, তাদের সিলেবাস বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে হচ্ছে কি একটু কমেন্ট করবে যে স্যার আমাদের NTPCর বাংলা ভাষায় সিলেবাসটা একটু দিন, CBT 1 বা 2 এর একটু বাংলা ভাষায় সিলেবাসটা দিন। তো আমি এবং তোমাদের নাম্বারটা টাইপ করে দেবে, যেই নাম্বারে একটুখানি দেবেন, আমি তোমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? অঙ্ক, GI এবং জিকের যে সিলেবাস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস। এর পরের যে পোর্শন সেটা হচ্ছে CBT 2। CBT 2তেও কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে একই সময়ের পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা, 90 মিনিটের পরীক্ষা, এবং সেখানের যে পূর্ণমান সেটা মাত্র 20 নাম্বার বেশি, অর্থাৎ 100 জায়গায় 120, এবং ডিভিশনটাও কিছুটা চেঞ্জ হবে। ওখানে কিন্তু দেখো খেয়াল করলে বুঝতে পারবে, GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস ছিল 40 নাম্বার, এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস হবে 50 নাম্বার, মানে 10 নাম্বার বাড়লো। অঙ্কে ওখানে ছিল 30 নাম্বার 30 মার্কস, এখানে অঙ্কে আসবে 35 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্সেও ওখানে ছিল 30 মার্কস, এখানে আসবে 35 মার্কস, তার মানে এখানেও 5 নাম্বার বাড়লো। তাহলে কি হলো আলটিমেটলি, জিএতে বাড়লো হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসে বাড়লো 10 নাম্বার, অঙ্কে বাড়লো 5 নাম্বার, রিজনিংয়ে বাড়লো 5 নাম্বার, টোটাল বাড়লো 20 নাম্বার, ঠিক আছে? সময় কিন্তু এক, এটাই হচ্ছে মূল বিষয়। CBT 1এও 1.5 ঘন্টা সময়, CBT 2তেও 1.5 ঘন্টা সময়, কিন্তু CBT 1 হবে 100 নাম্বারে, CBT 2 হবে 120 নাম্বারে, তার মানে এখানে 20টা প্রশ্ন তোমায় ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আরও অতিরিক্ত করতে হচ্ছে। পরীক্ষাটা একটু কঠিন হতে চলেছে, কিন্তু তাতে অসুবিধা নেই। তুমি যদি CBT 1 পাস করার তোমার যোগ্যতা থেকে থাকে, যদি পাস করে থাকো, তুমি একটু পরিশ্রম করে পড়াশোনা করলে, হার্ডওয়ার্ক একটু করলে, তুমি 120টা প্রশ্নেরও চেষ্টা করতে পারবে উত্তর। নেগেটিভ মার্কিংয়ে কোনো পরিবর্তন নেই, ওখানেও 3টেই ভুল করলে 1 নাম্বার কাটা, এখানেও 3টেই ভুল করলে 1 নাম্বার কাটা। 120টার মধ্যে তুমি যদি 117টা ঠিক করে থাকো, তাহলে তুমি 116 পাবে, 3 নাম্বার এমনি বাদ, তার সাথে 1 নাম্বার অতিরিক্ত তোমার ঝুলি থেকে যাবে, ঠিক আছে? জেনারেল বললাম। এরপর তোমরা যখন মক টেস্ট দেবে, সেখানে তোমরা বিচার করে নেবে। এখানে একটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে সিলেবাসে নো চেঞ্জ। খুব মজার বিষয়, তোমরা হয়তো ভাবছো যে 120টা প্রশ্ন কী করে পারবো, না, সিলেবাসটা কিন্তু এক। যা CBT 2 এর সিলেবাস তাই CBT 1 এর সিলেবাস। বারবার বলছি, যা CBT 1 এর সিলেবাস তাই CBT 2 এর সিলেবাস। এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে নাও, দরকার পড়লে খাতায় লিখে নাও, ঠিক আছে? হ্যাঁ, এটা বলতে পারো যে প্রশ্নপত্রের গুণমান কিছুটা পাল্টাবে, সেটা আমি যখন মক টেস্ট নেব তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এই একটা পর্যায়। আছে এরপরে যেটা আর একটা বিষয় একটু খেয়াল করার বিষয়, যেটা তোমাদের ওই পোস্ট চুজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা তো কেউ 1টা বা 2টো পোস্টের জন্য করবে না, তোমরা 5টা পোস্টের জন্যই করবে, ঠিক আছে? যে জোন থেকে তোমরা করবে, সেই জোনে যদি 5টা সিট থাকে, 5টা পর্যায়ে 5টাই করবে। তো কীভাবে করবে দেখো, বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল দুটো জিনিস মাথায় রাখো, যে CBT 1 আর CBT 2 কিন্তু সব কটা পোস্টের ক্ষেত্রে কমন, মানে সবাই কিন্তু কমন পরীক্ষা দেবে। এখন কমন মানে কিন্তু কোয়েশ্চেন সবার এক তা নয়, কোয়েশ্চেন সবার এক নয়, আলাদা আলাদা দিনে আলাদা আলাদা শিফটে কিন্তু NTPCর পরীক্ষা হয়, কারণ এটা প্রচুর সংখ্যক, সারা ভারতবর্ষে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা আবেদন করে থাকে, তারা পরীক্ষা দেয়। ফলে একটাই কোয়েশ্চেন পেপার নয়, একটাই শিফট নয়, এটা বোঝো নিশ্চয়ই। অনেক দিন ধরে পরীক্ষাটা চলবে এবং অনেকগুলো শিফটে পরীক্ষাটা চলবে, এবং সেখানে যখন তোমার প্রমাণপত্রটা পাবে, তার যে জেনারেলাইজেশন সেটা কিন্তু একই রকম হবে। কোয়েশ্চেনটা এত হবে না, কিন্তু জেনারেলাইজেশন হবে সবার ক্ষেত্রে এক। CBT 1 সবাইকেই দিতে হবে, যারা পাস করবে তারা CBT 2তে ডাক পাবে, এবং সেখানেও কিন্তু সবাইকেই একই রকম পরীক্ষা দিতে হবে। এরপরে নেক্সট কি কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? নেক্সট একটা স্কিল টেস্ট আছে। অনেকেই বলে এরপরেই মেডিকেল, এরপরেই ডকুমেন্ট ভেরিফিকেশন, না, এরপরে স্কিল টেস্ট আছে। কি স্কিল টেস্ট? টাইপিং স্কিল টেস্ট। সেটা শুধুমাত্র 2টো পদের ক্ষেত্রে, সিনিয়র ক্লার্ক আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আর স্টেশন মাস্টার হওয়ার জন্য, মাস্টার হবে তো স্টেশনের মাস্টার হওয়ার জন্য তোমাকে একটা সাইকো টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড একটা টেস্ট দিতে হয়, মানে কম্পিউটার দক্ষতা, নট টাইপিং, এটা ভুল করবে না কেউ। ওটা টাইপিং আর এটা কম্পিউটার দক্ষতা, তুমি কতটা কি কম্পিউটার চালাতে পারো ইত্যাদি ইত্যাদি, কম্পিউটারে বেসিক কিছু ফাংশন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। আর একটা সাইকো টেস্ট হয়, এখানে আলাদা করে সেটা ইনপুট করা নেই এই অংশে, বাট একটা সাইকো টেস্ট হয়, একটা সাইকোলজিক্যাল টেস্ট হয়, কেমন? স্টেশন মাস্টারের ক্ষেত্রে। যে 2টো পদের ক্ষেত্রে কোনো স্কিল টেস্ট নেই, সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে গুডস গার্ড বলা হচ্ছে,
আর একটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এর কিন্তু কোনো স্কিল টেস্ট নেই। এরা দুজনই কিন্তু সরাসরি যাবে হচ্ছে মেডিকেল, এর পরবর্তী যে ধাপ সেই মেডিকেল পর্বে, যার মধ্যে 80% হচ্ছে আমাদের চোখের যে পর্বটা রয়েছে সেটা, এবং 20% রয়েছে বিভিন্ন পর্যায়ে, যেমন চেস্ট, ইউরিন, ঠিক আছে, পাইলস, হার্নিয়া, ব্লাড কোলেস্টেরল, সুগার, এই ধরনের বিষয়গুলো। এগুলো আমি আলাদা একটা ভিডিওতে বলবো, ওটা আমি এক্ষুনি বলছি না, ওটা একদম চিত্রপট সহ বলবো, তোমরা কমেন্ট করবে তাহলেই আমি বলবো আর কি। আচ্ছা, এরপর কী লাগবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে গেলে একটা ভালো কালার ছবি নিয়ে যাবে, নো সেলফি, একটা সুন্দর কালার ছবি নিয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় ভালো হয়, ব্যাকগ্রাউন্ড সাদার একটা ভালো জেপিজি ছবি নিয়ে যাবে, সেটা ওই সাইবার ক্যাফে ইনপুট করতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার সিগনেচার লাগবে, আর যারা সার্টিফিকেট ইস্যু করবে সেটা ইডাব্লিউএস হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট হতে পারে, সেগুলো সমস্ত কিন্তু নিয়ে যেতে হবে, এক্সট্রা সার্টিফিকেট। এছাড়া তোমাদের ছবি সিগনেচার ছাড়া ডকুমেন্ট হিসেবে আর কিন্তু কিচ্ছু লাগবে না। হ্যাঁ, ভালো করে শুনবে, ছবি সিগনেচার ছাড়া কিন্তু ডকুমেন্ট হিসেবে যদি জেনারেল হও তাহলে আর কিছু লাগছে না, কোনো সমস্যা যদি না থাকে, কোনো কাস্ট সার্টিফিকেট যদি না থাকে, কাস্ট যদি না হও সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে অনেক কিছু আছে নোটিশের মধ্যে, এগুলো তোমাদের খুব একটা পর্যায়ভুক্ত নয়, মানে লাগবে না যারা স্বাভাবিক ছেলেমেয়েরা রয়েছে। এরপরে দেখবে ওই জোনগুলো দেওয়া আছে, আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, এভাবে পরপর দেওয়া আছে। আচ্ছা, এর পরের দিকের অংশটা নিয়ে আমি একটু বলে দিই, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে এরপরে না কিছু কাস্ট সার্টিফিকেট, মানে স্পেশাল কিছু সার্টিফিকেট আছে, যেমন কাস্ট সার্টিফিকেট আছে, ঠিক আছে, স্টেশন মাস্টারের একটা সার্টিফিকেট আছে, ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে, মানে যারা ওবিসি নন অবজেকশন নন ক্রিমিনাল লেভেলে রয়েছো, বা হচ্ছে কি যারা ইকোনমিক্যালি উইকার সেকশন হতে চাইছো, হ্যাঁ, করতে চাইছো ফর্ম ফিল আপ, তাদের জন্য একটা সার্টিফিকেটের ফর্ম রয়েছে। এই ধরনের ফর্মগুলো নির্দিষ্ট বিভাগে গিয়ে তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদের বার করতে হবে। মেডিকেল ফর্ম আছে, যদি কেউ ডিসেবিলিটি হও 40%, 50%, 60%, সেই পর্বটা এখানে কিন্তু তোমাদের হচ্ছে কি বিচার্য বিষয় আছে। এইভাবে কিন্তু এটা তোমাদের হচ্ছে কি আলোচনার পর্বভুক্ত, ঠিক আছে। এবং এর পরেই যদি তোমরা যাও, সেখানে গেলে দেখতে পাবে একদম পরপর ভ্যাকেন্সি করে দেওয়া আছে, আহমেদাবাদ থেকে শুরু করে, আজমির থেকে শুরু করে, বেঙ্গালুরু থেকে শুরু করে, সব আলাদা আলাদা, কোনটায় কটা করে পোস্ট আছে, চিফ কমার্শিয়ালে কটা পোস্ট আছে, স্টেশন মাস্টারে কটা পোস্ট আছে, ইত্যাদি ইত্যাদি। আমি একটা পোস্ট তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে সবার যেটা আকর্ষণ, কারণ সিটের ভ্যাকেন্সিটা যেহেতু বেশি, সেটা হচ্ছে কলকাতা। হ্যাঁ, তোমার দেখবে চিফ কমার্শিয়ালে 202 + 49, হ্যাঁ, মানে প্রায় তোমার 251টা মতো সিট আছে। স্টেশন মাস্টারে ইস্টার্ন রিজিয়ন, এই যে ER ফর ইস্টার্ন রেলওয়ে, SER সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে আলাদা আলাদা রেলওয়ে। তুমি হয়তো এটাও মাথায় রাখবে, তুমি হয়তো ভাবছো যে আমি ইস্টার্ন রেলওয়েতে চাকরিটা চাইছি বা করতে পারলে ভালো হতো, হ্যাঁ, কিন্তু তোমার হয়তো সাউথ ইস্টার্ন রেলওয়ে যে 6টা সিট রয়েছে সেখানে তোমাকে রাখা হলো তোমার নাম্বারের গুণগত মান অনুযায়ী, তাহলে কি তুমি করবে? কারণ বহুবার দেখা গেছে ছেলেমেয়েরা এসে বলে যে স্যার আমার জোন আমি চুজ করেছিলাম কলকাতা, কিন্তু আমাকে ইস্টার্ন রেলওয়ে না দিয়ে আমাকে সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়েছে, তো আমাকে এবারে আবার পরীক্ষায় বসতে হবে, বসে আমি নতুনবার আবার বাড়ির কাছাকাছি আসবো। তো এই জিনিসগুলো খুব সমস্যা হয়, তুমি চাকরি পেয়েও সেটা কতটা করতে পারবে সেটা নির্ভর করছে কিন্তু তোমার এই জোন চুজ করা, বা হচ্ছে কি তোমার সেই জোনের কোন রেলওয়ে রয়েছে সেটাও তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে যদি তোমরা একটু বিশ্লেষণ করো, একটু দেখে নিতে হবে নিজেকে। যদি তোমরা বাড়ির কাছে করতে চাও সেটা একটা পর্যায়ে হবে, যদি তোমরা তোমাদের বাড়ির কাছে বলে কিছু নেই, জাস্ট চাকরিটা দরকার, সেক্ষেত্রে তোমরা যেখানে সিট বেশি আছে সেটাকে মাথায় রেখে করতে পারো। আর একটা কাজ তোমরা করতে পারো, আমি আর একটা জিনিস নিয়ে কথা বলে শেষ করব ভিডিও, সেটা হচ্ছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট। এখানে একটা কথা তোমাদের আমি বলে দিই, আমি একটুখানি তোমাদের ওই জায়গাটাতে নিয়ে চলে যাই, দিয়ে একটু বুঝিয়ে দিই বিষয়টা। সেটা হচ্ছে যে কটা পদ তোমাদের এখানে আছে তার মধ্যে আমি পদটা একটু তোমাদের বার করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে পদটা রয়েছে আমি ইনিশিয়ালটা ধরেই বলছি, এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র ক্লার্ক, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে কিছু জব আছে, কিছু পোস্ট আছে, জব বলাটা ভুল কারণ সেটা পুরোটাই রেলওয়ে, তো কিছু পোস্ট আছে যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যাজনক। আমি ছেলে মেয়েকে আলাদা করছি না, বাট কিছু তো তোমার হচ্ছে ভগবান সৃষ্ট আলাদা জায়গা পৃথক থাকেই, তো সেখানে তোমরা কিন্তু মেয়েরা যারা আছো তারা কিন্তু গুডস ট্রেন ম্যানেজার, বারবার বলছি মেয়েরা যারা আছো গুডস ট্রেন ম্যানেজার, গুডস গার্ড, এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, এটা কিন্তু খুব চাপের বিষয়।
হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। স্টেশন মাস্টারটাও চাপের বিষয়, কিন্তু গুডস ট্রেন ম্যানেজারটা আমি রাখছি সবার প্রথমে, এটা কিন্তু খুব চাপের বিষয়। আর ছেলেদের ক্ষেত্রে তোমরা যেমন খুশি চুজ করতে পারো, কিন্তু মাথায় রাখবে যে কটা পোস্ট আছে তার মধ্যে আমার যে গ্রেডটা রয়েছে সেই গ্রেড অনুযায়ী, আমার দৃষ্টিশক্তি অনুযায়ী, আমার মেডিকেল অনুযায়ী আমি সেখানে ফিট করছি কি না। যদি ফিট করো তাহলে অ্যাপ্লাই করবে, যদি ফিট না করো তাহলে ওটাকে শেষ অপশানে রাখবে। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি করবো, শেষ মুহূর্তে ভাবলে আমি করবো, তো তখন কী করে হবে? তো ওই জন্য ফর্মটা যখন ফিল আপ করবে তোমরা সাজিয়ে নেবে। ধরো আমি একটা তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যদি কেউ মনে করো যে আমার ড্রিম জব হচ্ছে স্টেশন মাস্টার, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো ড্রিম জব আমার স্টেশন মাস্টার, তা তুমি 2টাকে সবার ফার্স্ট রাখবে। সেকেন্ড, হয়তো তুমি ভাবছো যে আমি যদি স্টেশন মাস্টার না হই তাহলে আমি স্টেশনে বসে কাজ করতে চাইছি, সেক্ষেত্রে তুমি করবে জুনিয়র ক্লার্ক, মানে অপশান 4, বা 5 সিনিয়র ক্লার্ক। কিছু ক্ষেত্রে তোমার সিসিটিএস অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যদিও এটা বসে কাজ নয়, কিছুটা তোমার ঘুরতে হয়, কিছুটা বসে কাজ থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কিন্তু তোমাদেরকে একটু বিচার বিবেচনা করতে হবে যে আমি কীভাবে করতে চাইছি সেই অনুযায়ী। ঠিক আছে, এই নিয়ে আমি তোমাদের একটা ডিটেল ভিডিও আগামী দিনে আরও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের একটা কথাই বলতে চাইবো যে তোমরা ফার্স্ট অফ অল যেভাবে বলা হলো সেভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো, এবং ফর্মটা ফিল আপ করার পরপরই তোমাদের কিন্তু যেটা মূল কাজ দাঁড়াবে সেটা হচ্ছে প্রস্তুতি শুরু করা। তো তোমরা যদি সঠিকভাবে এনটিপিসি রেলওয়ের প্রস্তুতি শুরু করতে চাও তাহলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো জনশতাব্দী এক্সপ্রেস প্র্যাকটিস ব্যাচ। হ্যাঁ, ঠিকই শুনেছো, জনশতাব্দী এক্সপ্রেস প্র্যাকটিস ব্যাচ, যেটা হবে মাতৃভাষা বাংলা ভাষা, আমি তোমাদের অভিজিৎ স্যারের হাত ধরে। যারা এই ব্যাচটায় যুক্ত হতে চাইছো তারা কমেন্ট বক্সে নিজেদের নাম, ফোন নাম্বার অ্যাড করে দেবে। আমি তোমাদের যখন এই ব্যাচটার সঙ্গে যুক্ত করব সবাইকে, তখন ওর সঙ্গে অ্যাড করে নেব। ঠিক আছে, এবং যেটা সবথেকে বড় কথা, এই ব্যাচের যে ডিটেলস কী আছে, স্যার কত ফিজ লাগবে, সব জায়গায় 2000, 3000, 1500, 5000, হ্যাঁ যে যেমন পারছেন নিচ্ছে। তো আপনি স্যার কিছু স্পেশাল ব্যবস্থা করেছেন? যেহেতু জনশতাব্দী, অবশ্যই স্পেশাল ব্যবস্থা আছে। তোমরা তার জন্য তোমাদের ভিডিও আসবে, তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখে তোমরা যুক্ত হয়ে যেও। ঠিক আছে, আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 8617028804, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখো, স্ট্যাটাস ফলো করো, ফেসবুক ইউটিউব ফলো করো, তাহলেই যথেষ্ট হবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো সকলে।